বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব আমাদের জেনারেল সার্জারি বেলিয়ান লাভস উইথ মি এর চ্যাপ্টার 3 ওন্ডস হিলিং অ্যান্ড টিস্যু রিপেয়ার এর সেকেন্ড ক্লাস। আমরা এই চ্যাপ্টারটা দুটো ক্লাসে সম্পন্ন করছি। আমরা এই উদ্যোগের মেইন উদ্দেশ্য হলো আমরা ছাত্রছাত্রীদেরকে যারা মেডিকেল স্টুডেন্ট আছে, আন্ডার গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট, তাদেরকে বেলিয়ান লাভস পড়ার জন্য উৎসাহিত করা। আমরা প্রতিদিন আসলে দেখা যায় 3-4টা টপিকস নিয়ে আলোচনা করি, কারণ আমরা বেলিয়ান লাভসের চ্যাপ্টার ধরে ধরে পড়াশোনা করছি। সো যার কারণে অনেক ক্ষেত্রে আমি হয়তো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করতে পারছি না, কারণ এটা আমাদের প্রথম রিভিশন। ওকে, আমরা প্রথমবার বেলিয়ান লাভ যখন পড়ছি তখন এটা আমি যখন পার্সোনালি পড়াশোনা করেছি তখনও ঠিক এভাবেই পড়তাম, যে প্রথমে একবার টোটালটা পড়ে গিয়ে দেন ছোট ছোট অংশগুলো আমরা পড়বো। আর এটা আমাকে 6 মাসে পড়তে হবে, 1 বছরে পড়তে হবে এমন না। আমরা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, হয়তো আমরা বেলিয়ান লাভ 3 বছরে পড়বো। যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তারা এমবিবিএস এ পড়ার পরে তারপর আবার পড়বো। তো এখানে খুব তাড়াহুড়া করে আমি যে পড়ে ফেলবো একবারে তা না, সময় নিয়ে পড়বো। সো সেই হিসাবে আমিও ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব। তারপরেও কিন্তু আমরা অনেকগুলো টপিকস পড়বো। সো প্রত্যেকটা টপিকস আমরা ডিটেলস পড়বো না, আমরা বেলিয়ান লাভসে যে প্রিন্সিপাল যতটুকু বলা আছে এটা পড়ার চেষ্টা করব। তারপরে আমি যখন সেকেন্ড বার পড়বো বা থার্ড বার পড়বো, আমি যখন এই সাবজেক্টে আমি মনে করব যে আমার আরো কিছু জানা উচিত, তখন আমি অন্যান্য বই, হ্যান্ড নোট, ইউটিউব অথবা গুগলের সাহায্য নিয়ে আমি পড়াশোনা করব। হ্যাঁ, সো আমরা আজকে আবার চ্যাপ্টার 3 সেকেন্ড অংশ আমরা পড়ছি। আমরা এই চ্যাপ্টারে আমাদের যেটা আছে ওন্ড হিলিং এবং টিস্যু রিপেয়ার, এবং দুই ধরনের ওন্ড নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটা হলো অ্যাকুইট ওন্ড, একটা হলো ক্রনিক ওন্ড। সো গতদিন আমরা অ্যাকুইট ওন্ড এবং ওন্ড হিলিং এর যে ডিলে এবং ওন্ড হিলিং এর যে প্যাথোফিজিওলজি ওই অংশটুকু পড়েছিলাম। আজকে আমরা দেখি যে ক্রনিক ওন্ড এই অংশটাতে কি কি আছে। যেমন ক্রনিক ওন্ড, প্রথমেই যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্রনিক ওন্ড, কারণ স্যাররা পরীক্ষায় যে কোনো একটা কিছু, বিশেষ করে ভাইভাতে যখন কোনো একটা সাবজেক্ট স্টার্ট করেন তখন অবশ্যই জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ক্রনিক ওন্ড। আর আমরা যদি কখনো রিটেনে লিখি তখন আমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশনে ছোট্ট করে লিখতে হয়। সো ক্রনিক ওন্ড সম্পর্কে বেলিয়ান লাভসে যেটা বলা আছে এটা কিভাবে ডিফাইন করা যায়। ওয়ান মিনস ওন্ড দ্যাট ফেলস টু treat in the expected time of wound of that type। অর্থাৎ wound আমরা জানি যে বিভিন্ন রকম wound আছে আমাদের। হ্যাঁ, তার মধ্যে এই স্পেসিফিক টাইপের woundটা যদি তার expected time of wound healing, অর্থাৎ fails to heal, expected type of wound healing এর মধ্যে যদি এটা না হয় তখন আমরা এটা মনে করবো। যেমন ব্যাপারটা কি, যেমন ফেসে যদি কোনো wound হয়, সিম্পল ইনসাইজ wound যদি ফেসে হয়, আমরা ধরে নিই এটা আমাদের 3 to 5 ডেজ এর মধ্যে আমাদের হিল হয়ে যাবে। যদি আবার বডিতে হয় তাহলে এটা 5 to 7 ডেজ, এবং আমার লিম্পে যদি হয় 7 to 10 ডেজ, অথবা কোনো কোনো ওন্ডের ক্ষেত্রে যেমন আমার যদি কোনো কারণে কোনো টিস্যু ল্যাসারেটেড ওন্ড হয় তখন আমি ভাবতে পারি যে ম্যাক্সিমাম 2 উইকস লাগতে পারে, অথবা কোনো সফট টিস্যু ইনজুরি যেমন স্পেন যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই আমার এক্সপেক্টেড যে 3 উইকস 4 উইকস এর মধ্যে আমারটা ভালো হয়ে যাবে, যদি ওটা আমাদের ক্রনিক ওন্ডস এর মধ্যে আসে না। তারপরেও এটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানোর জন্য। অর্থাৎ a chronic wound may be defined as one that fails to heal in the expected time for a wound of that time। অর্থাৎ যে কোনো ওন্ড হলে আমরা ধরে নিতে পারি এটা আমাদের 3 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে যদি কোনো ওন্ড ভালো না হয় তবে তাকে আমরা ক্রনিক ওন্ড বলবো। এটা হলো বেলিয়ান লাভসে এইভাবে ডেফিনেশন বলা আছে। অন্যান্য বইতে অন্যান্য ভাবে বলা থাকতে পারে, কিন্তু আমরা যে কোনো একটা বই থেকে একটা ডেফিনেশন যদি রেফারেন্স সহ বলতে পারি এটাই আমাদের জন্য যথেষ্ট। যে আমাকে খুব জটিল কঠিন একটা ডেফিনেশন মুখস্থ করতে হবে সবসময়, ব্যাপারটা আসলে সেরকম না। হ্যাঁ, আর এখানে যেটা তারপরে লাইনে বলা আছে, ওন্ড হিলিংটা ডিলে হয় বিভিন্ন ধরনের ফেজে। আমরা গতদিন পড়েছি যে ওন্ড হিলিং এর যে ফেজ গুলো বেলিয়ান লাভসে 3টার কথা বলা আছে, আবার বেলিয়ান লাভসে বলেছে কোনো কোনো বইতে হয়তো 5 ফেজ আছে। সো সেখানে একটা ফেজ হলো ইনফ্লামেটরি ফেজ। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এই ফেজে ডিলের জন্যই আমাদের এই ক্রনিক ওন্ডটা সাধারণত তৈরি হয়। তারপরে আমরা যেটা দেখব এখানে আমাদেরকে যেটা যেই সাবজেক্টটা নিয়ে এখানে বেলিয়ান লাভসে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথমে আছে লেগ আলসার, অর্থাৎ পায়ের মধ্যে যে আলসার গুলো হয়
সেই ধরনের। এখানে প্রথমে দেখেন একটা লাইন বলা আছে যে রিসোর্স রিচ কান্ট্রি, অর্থাৎ রিচ কান্ট্রি, ধনী দেশগুলো ইউরোপ এবং আমেরিকাতে এটা হলো সবচেয়ে কমন ক্রনিক ওন্ড আর দ্য লেগ আলসার। অর্থাৎ ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি যে আলসারটা তারা পায় বা যে সবচেয়ে বেশি কমন যে ক্রনিক ওন্ডটা তারা পায় তা হলো লেগ আলসার। আমাদের দেশেও এটা প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আর এই অংশটাতে 3টা থেকে 4টা শব্দ আছে যেগুলোর প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো গ্রানুলেশন টিস্যু। সো গ্রানুলেশন টিস্যু কি, এটা কি কি দিয়ে ফর্ম হয়, এটা কোথায় ফর্ম হয়, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তারপর আছে হলো আমাদের স্লাফ, এটা আমরা পড়বো। এখানে দেয়া আছে নেক্রোটিক টিস্যু, যেটা আলসারের মধ্যে পাওয়া যায় তাকে আমরা স্লাফ বলি। ডেথ, এবং এটার মধ্যে পাস থাকে, ডেথ থাকে, ডিভাইটালাইজড টিস্যু থাকে, গ্রানুলেশন টিস্যু থাকে। সো আমরা এই দুটো জিনিস, হোয়াট ইজ গ্রানুলেশন টিস্যু এন্ড হোয়াট ইজ স্লাফ, এটা আমরা পড়ার চেষ্টা করব অন্য কোনো বই থেকে। আর ক্রনিক ওন্ডের ক্ষেত্রে যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, যখন একটা ওন্ড ক্রনিক অর্থাৎ দীর্ঘ সময় যখন হিল হবে না, তখন আমি মনে করব যে তার কোনো না কোনো আন্ডারলাইন কজ আছে। আমরা কিছুক্ষণ পরে যখন সামারি বক্স 3.4 দেখবো যে কমন টাইপ অফ ক্রনিক ওন্ড গুলো কি কি, তখন আমরা দেখবো যে ওখানে বিভিন্ন ধরনের ডিজিজের কথা বলা আছে। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ক্রনিক ওন্ড গুলো সাধারণত কোনো না কোনো আন্ডারলাইন কজের জন্য হয়। কোনো সিম্পল ইনজুরি বা সিম্পল কোনো কারণে এটা সাধারণত হয় না। সেই ক্ষেত্রে আমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে কখনো কখনো দেখা যায় যে এই ধরনের ওন্ডের ক্ষেত্রে, ক্রনিক ওন্ডের ক্ষেত্রে এক ধরনের ক্যান্সার পাওয়া যায়, সেটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটার আরেকটা নাম হলো মার্জুলিন আলসার। সো এই রোগের চিকিৎসা আমরা যখন এটা পড়বো, স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা মার্জুলিন আলসার, তখন আমরা বিস্তারিত পড়বো। শুধু এখানে মনে রাখি যে এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের কি প্রয়োজন হয়, এক ধরনের এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের বায়োপসির প্রয়োজন হয়। সো আমাদেরকে এখানে বায়োপসি করতে হবে। এবং এই ক্রনিক ওন্ড যেগুলো আছে এগুলোর ট্রিটমেন্টের মধ্যে আমাদের দেখা যায় যে যদি সিম্পল আমরা সাধারণ ওন্ড হিলিং এর মাধ্যমে, সাধারণ ওন্ড ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এগুলো যদি কোনো কারণে আমরা কিউর করতে না পারি, তখনই আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। যেমন এখানে বলা আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ অনলি ইন্ডিকেটেড ইফ নন অপারেটিভ ট্রিটমেন্ট হ্যাজ ফেইলড। ওকে, এবং পেশেন্ট যদি একটা দীর্ঘ সময় ধরে এই ধরনের ডিজিজে সাফার করে থাকে। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো আমাদের স্কিন গ্রাফট। আমরা স্কিন গ্রাফট চ্যাপ্টারে আমরা পড়বো। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের এই যে লেগ আলসার বা ক্রনিক ওন্ডের মোস্ট কমন যেটা লেগ আলসার, তার মধ্যে কি কি থাকতে পারে। যেমন এর মধ্যে আছে, যেমন আমরা দেখছি যে ভেনাস ডিজিজের জন্য, মানে ভেরিকোজ ভেইনের জন্য যেটা হয়, এটাকে আমরা বলি ভেনাস আলসার। এটা সাধারণত লেগে হয়ে থাকে, ভেনাস আলসার একটা পেলাম। তারপরে হলো আর্টারিয়াল ডিজিজের কারণে আর্টারিয়াল আলসার, এর মধ্যে হতে পারে একটা। আবার এর মধ্যে মোস্ট কমন হলো ডায়াবেটিক ফুট আলসার। ওকে, এটা আমরা মনে রাখবো। সো আমাদের ক্ষেত্রে যদি আমরা মোস্ট কমন ওয়াইজ লিখি, তাহলে প্রথমে আসবে আমাদের ডায়াবেটিক ফুট আলসার। এছাড়া কি হতে পারে, বিভিন্ন অটো ইমিউন ডিজিজ যেমন আর্থ্রাইটিস অথবা লুপাস, এর কারণে এই ধরনের ডিজিজগুলো হতে পারে। ট্রমার জন্য হতে পারে, অথবা কিছু ক্রনিক ডিজিজ যেমন টিউবারকুলোসিস, সিফিলিস অথবা মেলিগনেন্সি। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেজাল সেল কার্সিনোমা অথবা সার্কোমা। সো এই কারণগুলো হলো আমাদের লেগ আলসারের কারণ। তার মধ্যে আমি যদি মোস্ট কমন থেকে লিখি, তাহলে একটা হলো ডায়াবেটিক ফুট আলসার, তারপর আমি লিখবো হলো ভেনাস আলসার অর ভেরিকোজ ভেইনের জন্য যেটা হয়, তারপর আমি বলবো আর্টারিয়াল আলসার, তারপর হলো আলসার অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন ডিজিজ, দেন হলো ট্রমা, দেন হলো ডিউ টু সাম ডেফিনিটিভ কজ যেমন টিউবারকুলোসিস অথবা সিফিলিস, দেন হলো মেলিগনেন্সির মধ্যে কি কি আসবে, স্কোয়ামাস সেল কার্সিনোমা অর বেজাল সেল কার্সিনোমা অর সার্কোমা। সো আমাদের জন্য এটা, লেগ আলসারের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লেগ আলসারের কি কি ধরনের কমন টাইপ গুলো আছে, সেগুলো আমরা এখান থেকে আমরা মুখস্থ করার চেষ্টা করব। তারপরে যে ক্রনিক ওন্ড নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, তার নাম হলো প্রেসার সোর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সার্জিক্যাল প্র্যাকটিস অথবা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমরা এটা পড়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি আমরা এক এক দিনে হয়তো অনেকগুলো ডিজিজ নিয়ে আলোচনা করি বা পড়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের মেইন টার্গেট হলো আমরা যাই পড়বো না কেন সেটা বেলিয়ান লাভসে কি কি আছে এটা পড়বো। দেন অন্যান্য পড়াশোনা আমরা হয়তো অন্য বই থেকে আরো ফার্দার পড়তে পারি। প্রেসার সোরেরও একটা ডেফিনেশন আছে। এটা কি বলা হয়েছে, এটা টিস্যু নেক্রোসিস হবে ডিউ টু উইথ আলসারেশন হবে ডিউ টু প্রলং প্রেসারের জন্য।
যে আলসার বা টিস্যু নেক্রোসিস হয়ে যে সোরটা হবে বা আলসারটা হবে তাকে আমরা বলছি হলো প্রেসার সোর। এটা আরো কিছু নাম আছে, যেমন বেস সোর, ডিকুবিটাস আলসার। ওকে, সো অন্য নামের চেয়ে এই নামটাই সবচেয়ে বেশি প্রেফারেবল, কিন্তু অন্য টার্মগুলো যে আমরা ব্যবহার করতে পারবো না ব্যাপারটা আসলে সেরকম না। এখানে কিছু ইনফরমেশন আছে, সেটা হলো যে 5% হসপিটাল পেশেন্টের ক্ষেত্রে এটা হয়, এবং আমরা জানি সবচেয়ে বেশি হয় যারা মানে দীর্ঘদিন ধরে যারা বেড রিডেন পেশেন্ট থাকে, যেমন প্যারাপ্লেজিক পেশেন্ট, এল্ডারলি পেশেন্ট, তাদের এই ধরনের যেই অংশগুলো তে অতিরিক্ত প্রেসার পড়ে থাকে সেইখানে এই আলসারটা তৈরি হয়। এটার আবার কিছু কমন সাইটের কথা বলা আছে এবং তার কিছু গ্রেডিং এর কথা বলা আছে। একটা হলো সামারি বক্স 3.5 এ, একটা হলো টেবিল 3.2 তে। আমরা দুটাই মুখস্থ করার চেষ্টা করব। আমরা যদি তারপর আসি তাহলে আমরা দেখব যে সামারি বক্স 3.5 এ আছে যে এটা কোথায় সবচেয়ে বেশি হয়। এখানে হলো ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ মোস্ট কমন থেকে লেস কমন। কিন্তু এই সবগুলো জিনিস, সবগুলো সাইটে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে একজন পেশেন্ট যদি দীর্ঘ সময় শুয়ে থাকে বা একজন পেশেন্ট যদি দীর্ঘ সময় বেড রিডেন থাকে, তখন তার যে যে অংশগুলো সাধারণত বিছানার সঙ্গে অতিরিক্ত প্রেসারে থাকে সেই অংশগুলোতে হয়। যেমন আমাদের কোথায় কোথায় হতে পারে, এটা হতে পারে হলো ইস্কিয়ামে, তারপর হলো গ্রেটার ট্রকেন্টাস, স্যাক্রাম, হিল, মেলিউলাস, ল্যাটারাল মেলিউলাস, মিডিয়াল মেলিউলাস এবং অক্সিপুটে, অর্থাৎ শুয়ে থাকলে এই অংশগুলোতে হয়। তার মধ্যে আমরা সবচেয়ে মোস্ট কমনলি পাই ইস্কিয়াম আমাদের, এবং গ্রেটার ট্রকেন্টার এবং স্যাক্রাম, এই তিনটা রিজন আমাদেরকে অবশ্যই সবার আগে বলতে হবে। সো এখান থেকে আমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করব, এবং আমরা কল্পনা করব একজন মানুষ শুয়ে থাকলে অথবা একজন মানুষ দীর্ঘ সময় যদি রাইট ল্যাটারাল পজিশন অথবা লেফট ল্যাটারাল পজিশন থাকে, তাহলে এই অংশগুলোতেই সাধারণত তার প্রেসারটা পড়ে থাকে, এবং এখানেই এই প্রেসার আলসারগুলো অথবা প্রেসার সোরটা হয়ে থাকে। এটার স্টেজিং, প্রেসার সোরটাকে 4টা স্টেজে ভাগ করা হয়, 1 2 3 4, মনে রাখার জন্য সহজ, 1 2 3 4, 4টা স্টেজে। প্রথম স্টেজটাতে হলো কোনো রকম আলসার থাকবে না, অনলি ইরাইথেমা থাকবে। সেকেন্ডটাতে হলো পার্শিয়াল থিকনেস, অর্থাৎ স্কিনের পার্শিয়াল থিকনেস লস থাকবে। থার্ডটাতে হলো ফুল থিকনেস স্কিন লস থাকবে। ফোর্থটাতে হলো ফুল থিকনেস স্কিন লসের সঙ্গে আন্ডারলাইং স্ট্রাকচার, ইট মে বি মাসেল, ইট মে বি বোন, ইট মে বি টেন্ডন, ইট মে বি জয়েন্ট, এক্সপোজড হয়ে যাবে, ওকে, অথবা ইনভলভ হবে। সো এভাবে যদি আমরা মনে রাখি, আমাদের স্টেজিংটা মনে রাখা খুবই সহজ। প্রথমটাতে হলো কোনো স্কিন লস হবে না, দ্বিতীয়টাতে হলো স্কিনের পার্শিয়াল লস হবে, তৃতীয়টাতে ফুল স্কিন লস হবে, ফোর্থটাতে স্কিন লসের সঙ্গে সঙ্গে আন্ডারলাইং স্ট্রাকচার ইনভলভ থাকবে। এখন যদি আমরা এখান থেকে পড়ি তাহলে দেখবো যে আমরা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 গুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো। সো দিস ইজ দ্য স্টেজিং অফ প্রেসার সোর। প্রথমটা হলো নন ব্ল্যাঞ্চেবল ইরাইথেমা উইদাউট ব্রিচ ইন দ্য এপিডার্মিস, অর্থাৎ প্রথমটা স্কিনটা ইনটেক থাকবে, সেখানে স্কিনে কোনো আলসার হবে না। দ্বিতীয়টা হলো পার্শিয়াল থিকনেস স্কিন লস থাকবে, তারপরটা ফুল থিকনেস স্কিন লস থাকবে, তারপরে স্কিন লস উইথ ইনভলভমেন্ট অফ দ্য আন্ডারলাইং মাসেল, বোন অর টেন্ডন। সো আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব। একটা হলো প্রেসার সোরের মোস্ট কমন সাইট কোনগুলো, তারপর হলো প্রেসার সোরের আমাদের স্টেজিংটা কি, 4টা স্টেজ, 4টা স্টেজ কখন কোনটা কোন স্টেজে আছে এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এটা হলো একটা উদাহরণ, বেলিয়ান লাক্স, এই ছবিটা দেয়া আছে ফিগার 3.9 এ, একটা প্রেসার আলসারের ছবি। তারপর হলো বেস্ট ট্রিটমেন্ট, প্রেসার আলসারের সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হলো প্রিভেনশন। সো আমরা যখন পরীক্ষায় লিখবো তখন আমরা এই কথাটা লিখবো। বেলিয়ান লাক্সে অনেক সময় এই আমরা দেখেছি যে এই ধরনের কিছু জিনিস গল্পের মতো করে লেখা থাকে, কিন্তু পরীক্ষায় আমরা আসলে ভাবে গল্পের মতো লিখতে পারবো না, আমরা এগুলো পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবো। প্রত্যেকটা ক্লাসেই প্রায় আমাকে এই কথাটা বলতে হয়। সো আবারও একই জিনিস, যে আমরা এখানে সবচেয়ে বেস্ট যে ট্রিটমেন্ট সেটা হবে কি, প্রিভেনশন। প্রিভেনশন ইজ অবভিয়াসলি দ্য বেস্ট ট্রিটমেন্ট। সো আমরা এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব। প্রিভেন্ট করার জন্য কি করতে হবে সেটা হলো, আমরা জানি এই পেশেন্টরা দীর্ঘ সময় ধরে বিছানায় শুয়ে থাকে, সো তাদেরকে এই ব্যাপারটাতে জোর দেওয়া হবে। প্রেসার সোর অ্যাওয়ারনেস ইজ ভাইটাল, অর্থাৎ পেশেন্ট শুড বি টার্নড অ্যাট লিস্ট এভরি 2 আওয়ারলি, অর্থাৎ 2 ঘন্টা পর পর পেশেন্টকে আমরা এই পাশ থেকে ও পাশে মুভ করব। আর যদি পেশেন্ট যদি চেয়ার বাউন্ডেড হয় তাহলে 10 মিনিট পর পর তাকে 10 সেকেন্ডের জন্য চেয়ার থেকে একটু উপরে দিয়ে লিফট হতে বলবো। সো এটা হলো গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে হলো প্রিভেনশনের মধ্যে আছে পেশেন্টের আমরা স্কিন কেয়ার নিব, পেশেন্টের আমরা নিউট্রিশনাল সাপোর্ট দিব। এই ধরনের পেশেন্টগুলো সাধারণত দেখা যায় যে
সবসময় খুব ম্যালনিউট্রিশনে ভোগে। সো আমরা এই ম্যালনিউট্রিশন মোস্ট কমনলি পেশেন্টকে যখনই আমরা ইনভেস্টিগেশন করব তখনই দেখব যে তার সাধারণত এনিমিয়া পাওয়া যায় বা অন্যান্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে। সো এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি গুলো কভার করার চেষ্টা করব, পেশেন্টকে মোবিলাইজ করার চেষ্টা করব। আর যদি মোবিলাইজেশন সম্ভব না হয় তখন আমরা এক ধরনের বেড ইউজ করব, যেটা হলো এয়ার ম্যাট্রেস অথবা এয়ার কুশন বেড, আপনারা যেভাবে বলেন, মেইনলি এয়ার ম্যাট্রেস হিসেবে বা এখানে যেভাবে বলা আছে আপনারা সেভাবেও বলতে পারেন। হ্যাঁ, তারপরে হলো বাকি হলো আমরা কোনো না কোনো একটা কজ আছে, কজেস অফ দ্য প্রেসার সোর, আমরা এই কজটাকে ট্রিট করার চেষ্টা করব। ওকে, একদম সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য লাস্ট রিসোর্ট, এটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা পরীক্ষাও যখন আমরা বলবো, স্যার যদি আমাদেরকে প্রশ্নও করেন তখন আমরা এভাবে বলে যাব যে স্যার প্রেসার সোরের বেস্ট ট্রিটমেন্ট হলো এটা যেন না হয়, প্রিভেনশন। দেন হলো আমরা কিছু কেয়ারিং এর কথা বলবো, তারপরে আমরা ডেইলি ড্রেসিং, ডেইলি অ্যান্টিবায়োটিক, তারপরে আমরা পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট, পেশেন্টের আদার্স সাপোর্ট, এই কথাগুলো বলবো। এবং ফাইনালি আমরা বলবো যদি কখনো কখনো দেখা যায় এই ধরনের প্রেসার সোরের ট্রিটমেন্টের জন্য আমাদের কি প্রয়োজন হয়, সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। মেইন সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো আমাদের স্কিন গ্রাফট অর্থাৎ রিকনস্ট্রাকশন। এর মধ্যে কি কি আছে, আইদার স্কিন গ্রাফট অর আইদার ফ্ল্যাপ কাভার অফ দ্য ওন্ড। সার্জিক্যাল ম্যানেজমেন্ট, আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট এখানেও দেখেন আমি কিছুক্ষণ আগে যা বলছিলাম সেটাই বলা আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমাদের অ্যাকুট ওন ম্যানেজমেন্টের মধ্যে যা আছে, অর্থাৎ আমরা ডেইলি ড্রেসিং করব, অ্যান্টিবায়োটিক দিব, আন্ডারলাইং এ কজে ট্রিটমেন্ট করব, পেশেন্টকে মোবিলাইজ করব, পেশেন্টের টেক কেয়ার করব। আর তার বাইরে একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে এই প্রেসার সোরের জন্য, সেটাকে বলে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। অর্থাৎ এখানে আমরা এই ভ্যাকুয়াম অ্যাসিস্টেড, এখানে লিকুইড ডেব্রাইটমেন্ট এবং ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার, এই দুটা অপশন আমাদের এখানে আছে। সো আমরা এটা সম্পর্কে জানবো, এটা অনেক সময় আমাদের শর্ট নোট হিসাবে পরীক্ষায় আসে, অথবা অনেক সময় স্যাররা আমাদেরকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। আর আগেই বলেছি যে ট্রিটমেন্টের মধ্যে মেইনলি আছে একটা হলো স্কিন গ্রাফট আর একটা হলো ফ্ল্যাপ কভার আমাদের করতে হয়। এটা জেনারেল সার্জনরাও করতে পারে, প্লাস্টিক সার্জনরাও করতে পারে। আর এটা হলো ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। হ্যাঁ, দিস ইজ নাও মোর কারেক্টলি নোন এজ নেগেটিভ প্রেসার ওন থেরাপি, অর্থাৎ নেগেটিভ প্রেসার ওন ক্লোজার, ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার অথবা নেগেটিভ প্রেসার ওন ক্লোজার। এখানে যেটা হয়, একটা ইন্টারমিডিয়েট নেগেটিভ প্রেসার আমাদের ওন্ডের উপর দেয়া হয়, যার কারণে কি হয়, ওন্ডের ডেব্রাইডমেন্টটা তাড়াতাড়ি হয়। অর্থাৎ আমার ডেইলি ড্রেসিং থেকে পেশেন্ট যেটা হয়, ডেইলি ড্রেসিং থেকে পেশেন্ট আমাদের পেশেন্টকে আমরা রিলিভ করতে পারি। অথবা আদার যেটা আছে সেটা হলো যে আমরা আমাদের এই গ্রেনুলেশন টিস্যু, আমরা যে কোনো ক্রনিক ওন্ডের ক্ষেত্রে যেটা চাই, পেশেন্টের জন্য খুব আর্লি গ্রেনুলেশন টিস্যু ফর্ম হয়। সো এই ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার বা নেগেটিভ প্রেসার ওন ক্লোজার, নেগেটিভ প্রেসার ওন ড্রেসিং, এটা আমাদেরকে যে দুটা অংশে সবচেয়ে বেশি হেল্প করে তার মধ্যে একটা হলো যে আমাদের এই ডেব্রাইডমেন্টটা আমাদের ত্বরান্বিত করে, অথবা যেটা হয় সেটা হলো আমাদের গ্রেনুলেশন টিস্যু ফরমেশনটা ত্বরান্বিত করে। সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব। আমরা যদি অনেক সময় বাংলায় পড়ে যদি মনে রাখি তাহলে যেটা হবে, আমাদেরকে যেহেতু আমাদের ভাষা বাংলা, সো আমাদের বুঝতে অনেক সময় সহজ হয়। তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং কিছুটা জটিল, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এটা হলো নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। হ্যাঁ, এই বেলিয়ান লাভসের অনেকগুলো টপিকস আছে যেগুলো আসলে একটা চ্যাপ্টারে নাই, অনেকগুলো চ্যাপ্টারে ছড়ানো ছিটানো। সো আমরা যখন বেলিয়ান লাভস পড়বো তখন আমরা এগুলো এই হেডলাইনের পাশে এখানে লিখে রাখবো যেগুলো আর কোথাও কোথাও আছে। যেমন নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন বা নেক্রোটাইজিং ফাসাইটিস, এটার একটা অংশ, সেটা আবার আমাদের, এটা হলো থার্ড চ্যাপ্টার, ওটা আবার আছে আমাদের ফিফথ চ্যাপ্টারে। সো আমরা দুটো যখন মিলিয়ে পড়বো তখন আমাদের এই জিনিসটা বুঝতে অত্যন্ত সহজ হবে এবং আমরা আমাদের পড়াশোনাটাও কমপ্লিট হবে। সো এখানেও আজকেও আমি এই অংশটা দুটো অংশ পাশাপাশি তুলে নিয়ে আসি। একটা হলো চ্যাপ্টার 3 তে যা কিছু আছে, আর একটা হলো চ্যাপ্টার 5 এ যা কিছু আছে। আমি পরবর্তী স্লাইডে দেখবো যে আমার চ্যাপ্টার 5 এরও কিছু স্লাইড এখানে আমি যোগ করে নিয়ে আসছি। সো এটা দেখা যাচ্ছে এটা একটা সিরিয়াস জিনিস। ওকে, সিরিয়াস জিনিস, ইট ইজ এ দেয়ার আর রেয়ার, ইট ইজ রেয়ার বাট ফ্যাটাল। এটা আমাদের মনে রাখতে হবে এবং এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি, এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি। অনেক সময় আমরা এটাকে যেটা হয় আমরা ডায়াগনোসিসে ভুল করে থাকি, কিন্তু এটা একটা ভীষণ সার্জিক্যাল ইমার্জেন্সি এবং একটা ক্রিটিক্যাল কন্ডিশন। সো আমাদের এই ব্যাপারে আমি মনে করি যে চিকিৎসক হিসেবে, একজন সার্জন হিসেবে আমাদের এটা ভালোভাবে জানা উচিত।
এটা কমনলি হয় একটা হলো মানে মিক্সড, অর্থাৎ অনেকগুলো মাইক্রোবিয়াল ইনফেকশনের জন্য হয়। এর মধ্যে যেমন গ্রাম পজিটিভ আছে, গ্রাম নেগেটিভ আছে, তারপরে আছে হলো বিটা হেমোলাইটিক, অর্থাৎ অনেক ধরনের কি বলে কম্বাইন একটা মাইক্রোবিয়াল ইনফেকশনের কারণে হয়। এর মধ্যে যেমন গ্রাম পজিটিভ মাইক্রো অর্গানিজম থাকে, তেমন গ্রাম নেগেটিভ থাকে, তারপরে তেমনি বিটা হেমোলাইটিক সবগুলোই থাকে। এখানে সিম্পল একটা ট্রমার হিস্ট্রি থাকতে পারে, হ্যাঁ। এবং এই ধরনের পেশেন্টের সাধারণত সবসময় দেখা যায় যে তার বডির যে ডিফেন্স মেকানিজমটা সবসময় ডেফিসিয়েন্ট থাকে। ওন ডিফেন্স মেকানিজমটা সবসময় ডেফিসিয়েন্ট থাকে, অর্থাৎ পেশেন্ট সবসময় দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজ থাকে। সাধারণত কাদের? ডায়াবেটিক পেশেন্টদের সবচেয়ে বেশি হয়, ডায়াবেটিক পেশেন্টদের। তারপরে ক্যান্সার পেশেন্ট, কেমোথেরাপি পাচ্ছে, এল্ডারলি পেশেন্ট, এই পেশেন্টগুলোরই নিজস্ব ডিফেন্স সিস্টেমটা সাধারণত কিছুটা কম্প্রোমাইজ থাকে এবং তাদেরই এটা হয়। এটা হলো নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। আচ্ছা, এবং এখানে যেটা হয় এটা সাডেন প্রেজেন্টেশন হয় এবং র‍্যাপিড প্রগ্রেশন হয়, এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা সাডেন প্রগ্রেশন হয় এবং র‍্যাপিড প্রগ্রেশন, অর্থাৎ দেখা যায় যে যদি এটা স্ক্রোটামে হয় অথবা আমরা দেখবো কিছুক্ষণ পর লোয়ার অ্যাবডোমেনে হয়, তখন দেখা যায় যে প্রথমে খুবই অল্প, উইদিন 24 অর্থাৎ 48 আওয়ার্স বা 72 আওয়ার্স হলে টোটাল স্ক্রোটাম ইনভলভ হয়ে যায়, টোটাল অ্যাবডোমিনাল ওয়াল ইনভলভ হয়ে যায়। সো দিস ইজ সো ডেঞ্জারাস, হ্যাঁ। এবং এটা অনেক সময় যে লেট অর মিস ডায়াগনোসিস হয়, হ্যাঁ, আমি যেটা একটু আগে বলছিলাম। সো এটা আমরা যদি ভালো করে যদি আমাদের ক্লিনিক্যাল আই না থাকে, অর্থাৎ এই ধরনের পেশেন্ট যদি আমরা আসলে ওয়ার্ডে না দেখি, তাহলে আমাদের এটা লেট, আমাদের ডায়াগনোসিসটা লেট হতে পারে অথবা প্রেজেন্টেশনটা মিস হতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের জীবন আসলে একটা হুমকির মুখে পড়ে এবং আমরাও খুব একটা ঝামেলার মধ্যে পড়ে যাই। আর তারপর এটাকে আসলে দুটো মেইন ধরনের টাইপের মধ্যে এটাকে ভাগ করা হয়েছে। কোনটাকে ভাগ করা হয়েছে আমি আবারও বলছি, নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন। এর মধ্যে দুটো টাইপ আছে, একটা হলো ক্লস্ট্রিডিয়াল ইনফেকশন, একটা হলো নন ক্লস্ট্রিডিয়াল ইনফেকশন। ক্লস্ট্রিডিয়াল ইনফেকশনের মধ্যে আছে গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিন নিয়ে এই চ্যাপ্টারে ফার্দার কোনো আলোচনা করা হয় নাই, এটা অন্য চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আরেকটা হলো নন ক্লস্ট্রিডিয়াল, তার মধ্যে আছে দুইটা, একটা হলো স্ট্রেপ্টোকক্কাল গ্যাংগ্রিন আর একটা হলো নেক্রোটাইজিং ফাসাইটিস। এই যে আমরা যেটা বলছিলাম যে এখানে নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশনের একটা পার্ট হলো নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা আমাদের মনে রাখতে হবে। এই নেক্রোটাইজিং ফাসাইটিস সম্পর্কে ফার্দার আলোচনা করা হয়েছে হলো চ্যাপ্টার 5 এ। সো আমরা এটা চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 দুটো মিলিয়ে যদি আমরা পড়ি তাহলে দেখবো যে ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এখানে এই যে বলেছি এই টাইপের মধ্যে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন এটা আসলে তিন ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো গ্যাস গ্যাংগ্রিন, একটা হলো স্ট্রেপ্টোকক্কাল গ্যাংগ্রিন, আর একটা হলো নেক্রোটাইজিং ফাসাইটিস। এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দিয়ে যেটা হচ্ছে এটাকে আবার অনেক সময় ফ্ল্যাশ ইটিং বাগ যদি আমি বাংলায় করি, মাংস খেকু সামথিং কিছু একটা, এরকম কিছু একটা হচ্ছে। ওকে, এখন দেখেন এটা কমন ট্রিটমেন্ট কি। ট্রিটমেন্ট এখানে বলা হচ্ছে হলো নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন, টোটাল এই তিনটা টাইপেরই কমন ট্রিটমেন্টটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক এবং ওয়াইড সার্জিক্যাল ইনসিশন। আমি আপনাদেরকে ওয়াইড শব্দটার দিকে মনোযোগ আকর্ষণ করব। এখানে অনেক সময় বলা হয় যে আমরা মার্সিলেস আমরা এক্সিশন করব, মার্সিলেস ডেব্রাইডমেন্ট করব। সো আমাদের এই শব্দটা ব্যবহার করতে হবে, নট সিম্পল সার্জিক্যাল এক্সিশন, এটা ওয়াইড সার্জিক্যাল এক্সিশন আমরা করব। তারপর আসি নেক্রোটাইজিং ইনফেকশনের মধ্যে, নেক্রোটাইজিং সফট টিস্যু ইনফেকশন বলি বা নেক্রোটাইজিং ইনফেকশন বলি, অথবা যদি আমরা গ্যাস গ্যাংগ্রিন বলি, অথবা আমরা নেক্রোটাইজিং ফাসাইটিস বলি, সবকিছু সাইন এন্ড সিম্পটম সামারি বক্স 3.6 এ বলা আছে। সো যেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, আমরা যখন চ্যাপ্টার 5 পড়বো, যেখানে নেক্রোটাইজিং ফাসাইটিস তার মধ্যে দুটো আছে, একটা হলো ফর্নিয়াস গ্যাংগ্রিন, একটা হলো মেলিনিস সিনার্জিস্টিক নেক্রোটাইজিং ফাসাইটিস। তার কিন্তু সিম্পটম 5 নাম্বার চ্যাপ্টারে বলা নাই, সিম্পটম গুলো কিন্তু এখানে বলা। সো এই জন্যই বললাম বেলিয়ান লাফসা এই ধরনের সাবজেক্ট গুলো যেগুলো 3-4টা চ্যাপ্টার ভাগ করা আছে, সেগুলো আমরা একটা জায়গা থেকে সবগুলো চ্যাপ্টার আমরা পড়ার চেষ্টা করব একসঙ্গে। হ্যাঁ, তাইলে আমরা দেখি এখানে সাইন এন্ড সিম্পটমস এর মধ্যে কি আছে। একটা আছে আনইউজুয়াল পেইন, অর্থাৎ আমরা উন্ডের পরিমাণ যতটুকু দেখতে পাবো সেই অনুযায়ী আমাদের একটা ধারণা থাকবে যে এত ছোট একটা উন্ডে পেশেন্টের
এতটুকু পেইন হওয়ার কথা, সিভিয়ার পেইন হওয়ার কথা না, কিন্তু আমরা দেখবো যে পেশেন্টের সিভিয়ার পেইন হচ্ছে। ওকে, সো আমরা এটা একটা বুঝবো যে আনইউজুয়াল পেইন হবে। তারপর ইডেমা বিয়ন্ড দ্য এরিয়া অফ ইরাইথেমা, অর্থাৎ যে অংশটা ইরাইথেমা থাকবে তার আশেপাশের অংশটাও টিস্যু সোয়েলিং হয়ে ইডেমাটাস মনে হবে আমাদের কাছে। ওকে, তারপর হলো ক্রিপিটাস, ওই যে গ্যাস গ্যাংগ্রিন ফর্ম হলে যেটা হয়, এখানে যেহেতু গ্যাস ফর্ম হয় বিভিন্ন ধরনের আছে, এবং আমরা এক্সরে করলেও কিন্তু দেখা যাবে যে এক্সরেতে আমরা গ্যাস শ্যাডো পাচ্ছি এই ধরনের ডিজিজ গুলাতে। হ্যাঁ, সো আমরা সেখানে প্রেসার দিলে কি হবে, এক ধরনের সাউন্ড হবে যেটাকে ক্রেপিটাস বলে। স্কিন ব্লিস্টারিং, স্কিনের সময় অনেক সময় ব্লিস্টারিং পাওয়া যায়, ফিভার থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ইজ দ্য ডেঞ্জারাস কন্ডিশন। কেন? আমরা জানি যে যে কোনো ইনফেকশনে আমাদের জ্বর থাকবে, ফিভার থাকবে, কিন্তু আমরা দেখবো এই ধরনের কন্ডিশনে অনেক সময় জ্বর নাও থাকতে পারে। সো আমরা অনেক সময় মিস করব জিনিসটা, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, এই কন্ডিশনগুলো কেন মিস হয়, এই কারণে মিস হয়। এখানে এই ধরনের কন্ডিশনে, অর্থাৎ নেক্রোটাইজিং ফাসাইটিসে, নেক্রোটাইজিং ইনফেকশনে এক ধরনের কিছুটা আলাদা ধরনের পাস পাওয়া যায়, সেটা হলো ডিশ ওয়াটার পাস, অর্থাৎ কাপড় ধোয়া, ময়লা বা ডিশ ধোয়া যেরকম একটা ময়লা পানি, নর্মাল পাস বলতে আমরা যেটা সবসময় চিন্তা করে থাকি ঠিক হবে অথবা ইয়েলোস কালার হবে, এটা দেখা যায় একটু পেল কালার, ওয়াটারি ধরনের একটা পাস পাওয়া যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আর অরেঞ্জ স্কিনে এই কালারটা আসলে আমাদের দেশের স্কিন কমপ্লেকশনের জন্য এটা আমরা এরকম পাই না। হ্যাঁ, আর ফোকাল স্কিন গ্যাংগ্রিন এই ধরনের দেখা যায় যে অল্প একটা জায়গায় স্কিনটা গ্যাংগ্রিন হয়ে আছে। কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা দেখা যাবে যে যতটুকু আমরা দেখে মনে হবে ইন্টারনাল, যেহেতু এটা ফাসাল লেভেলে হয়, ফাসাইটিস বলা হচ্ছে। ওকে, সফট টিস্যু ইনফেকশন, তার মধ্যে আমরা দেখছি যে এটা একটা হলো নেক্রোটাইজিং ফাসাইটিস, অর্থাৎ এটা স্কিনের চেয়ে সাবকিউটেনিয়াস লেভেলে বেশি হয়। ওকে, সাবকিউটেনিয়াস লেভেলে বেশি হয়। সো সেক্ষেত্রে আমরা স্কিনে কিছুটা গ্যাংগ্রিন পেতে পারি। তারপরে যেটা হয়, পেশেন্ট শকে চলে যেতে পারে, কোয়াগুলোপ্যাথি হতে পারে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, এগুলো হলো একদম লাস্ট প্রেজেন্টেশন। এটা একটা ছবি দেয়া আছে, নেক্রোটাইজিং ফাসাইটিস ইন অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই যে এখানে দেখা যাচ্ছে যে এই স্কিনটা গ্যাংগ্রিন হয়ে গেছে, আশেপাশের স্কিনটা ইরাইথেমা এবং ইডেমাটাস, আমরা দেখি বুঝতে পারছি। তারপরে হলো ডায়াগনোসিসটা অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করব আমরা। তারপর ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই আসবে যে পেশেন্টকে আমরা হসপিটাল অ্যাডমিশন করব। বেলিয়ান লাভসে এটা একটা ব্যাপার, বারবারই বলছি যে অনেক কিছু আছে যেটা গদ্যের মতো করে লেখা, সামনে পিছনে অন্যান্য ট্রিটমেন্টগুলো নাই। সো আমরা এটা বলার চেষ্টা করব যে পেশেন্টকে আমরা হসপিটালাইজ করব, পেশেন্টকে যদি টিটেনাস প্রয়োজন হয় সেটা আমরা দিব, তারপরে পেশেন্টকে প্রপার হাইড্রেশন ম্যানেজ করব, আইবি ফ্লুইড দিব, তারপরে অ্যান্টিবায়োটিক দিব, পেইন কিলার দিব, জ্বরের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিব, নিউট্রিশনাল সাপোর্ট দিব। হ্যাঁ, তারপরে হলো বাকি ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্ট। ওকে, সো জেনারেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দুটো আলাদা। জেনারেল ট্রিটমেন্ট গুলো আমরা সবকিছু লেখার চেষ্টা করব, ইনক্লুডিং দ্য হসপিটাল অ্যাডমিশন সহ। তারপরে সার্জারি ট্রিটমেন্টের মধ্যে ওই যে বললাম সার্জিক্যাল এক্সিশন বা ডেব্রাইটমেন্ট। ওকে, যদি প্রয়োজন হয় আমরা বায়োপসি করব, কালচার করব ফর দা ডায়াগনোসিস, এবং এই এরিয়াটা আমরা র রেখে দিব, কারণ আমাদের প্রতিদিন ড্রেসিং করতে হবে। পরবর্তীতে আমরা রিকনস্ট্রাকশন করব। রিকনস্ট্রাকশনের মধ্যে দুটো আসতে পারে, আইদার স্কিন গ্রাফটিং আসতে পারে অথবা ফ্ল্যাপ কাভার আসতে পারে, যেটাই হোক না কেন আমরা প্লাস্টিক সার্জিক্যাল রিকনস্ট্রাকশন অথবা রিকনস্ট্রাকশন, স্কিন গ্রাফট অথবা গ্রাফটিং, ফ্ল্যাপ। আমি যেটা বলছিলাম যে এটা হলো চ্যাপ্টার 5 থেকে নেওয়া। চ্যাপ্টার 5 এর এই অংশটা আমরা দেখব সিনার্জিস্টিক স্প্রেডিং গ্যাংগ্রিন। এটার এই যে আরেকটা নাম, এটার একটা নাম হলো নেক্রোটাইজিং ফাসাইটিস অথবা সাবডার্মাল গ্যাংগ্রিন। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এইটা নেক্রোটাইজিং ফাসাইটিস, এটা কোথায় হচ্ছে, এটা হলো যে স্কিনের নিচে হচ্ছে। সো ওখানে দেখলাম আমরা তিনটা টাইপের মধ্যে এই একটা টাইপ নিয়ে এখানে আমাদের চ্যাপ্টার 5 এ আলোচনা করা হয়েছে, এবং এখানে এই যে দেখেন ক্লস্ট্রিডিয়াল টাইপটা বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ গ্যাস গ্যাংগ্রিন। হ্যাঁ, এখানে কি করা হচ্ছে, মিক্সড প্যাটার্ন অর্গানিজম, আগে যা পড়েছি তাই, অর্থাৎ এর মধ্যে গ্রাম পজিটিভ থাকবে, গ্রাম নেগেটিভ থাকবে, এবং বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস সব ধরনের অর্গানিজম থাকবে। এখানে যেটা বলা হচ্ছে যে অ্যারোবিক ব্যাকটেরিয়া প্যাথোফিজিওলজি নিয়ে ছোট্ট একটা লাইন বলা হয়েছে, অ্যারোবিক ব্যাকটেরিয়া ডেস্ট্রয় দ্য লিভিং টিস্যু, এবং তারপরে অ্যানারোবিক ব্যাকটেরিয়াটা সেখানে প্রথমে অ্যারোবিক দিয়ে স্টার্ট হয়, তারপর অ্যানারোবিক জিনিসটাকে ডিজিজ কন্ডিশনটাকে সিরিয়াস অবস্থায় নিয়ে যায়। এবং এই ইনফেকশনটাই যখন অ্যাবডোমেনে হয়, অ্যাবডোমিনাল ওয়ালে হয়, তাকে বলে মেলিনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন অর মেলিনিস সিনার্জিস্টিক নেক্রোটাইজিং ফাসাইটিস। আর এটাই যখন স্ক্রোটামে হয় তখন হলো এটা ফর্নিয়াস গ্যাংগ্রিন। এটাই আমরা মোস্ট কমনলি পেয়ে থাকি এই ডিজিজ কন্ডিশনের গুলোর মধ্যে। আমরা মোস্ট কমনলি যেটা পাই ফর্নিয়াস গ্যাংগ্রিন। সো ফর্নিয়াস গ্যাংগ্রিন থাকলেও আমাদের এই বাকি পড়াশোনাগুলো একই রকম। ফর্নিয়াস গ্যাংগ্রিনের কিন্তু সাইন সিমটম গুলো
কি হবে, এই যে আমাদের সামারি বক্স 3.6 এর মতো হবে, এটা হবে শুধুমাত্র স্ক্রোটামে। ওকে, আর মেলিনিস সিনার্জিস্টিক গ্যাংগ্রিন যদি হয় এটা হবে লোয়ার অ্যাবডোমেনে। সো আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব, যে এখানেও বলা আছে পেশেন্ট ইজ অলওয়েজ ইমিউনো কম্প্রোমাইজড, অথবা যাদের বডি ডিফেন্স সিস্টেম কম থাকবে। হ্যাঁ, ইনফেকশন মেবি যে একটা মাইনর ইনফেকশন থেকে শুরু হতে পারে, তারপর এটা খুব দ্রুত এটা স্প্রেড করবে। হ্যাঁ, এটা সাবডার্মাল গ্যাংগ্রিনটা সবচেয়ে বেশি হয় এবং মোর এক্সটেন্সিভ হয়। হ্যাঁ, এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আবারও বলেছি আমরা হসপিটাল অ্যাডমিশন থেকে ধরে বাকি এক্সিশন সার্জারি, আগে প্রথমে আমরা জেনারেল ম্যানেজমেন্ট গুলা বলবো, তারপর আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট গুলা বলবো। ওকে, আচ্ছা, এটা হলো একটা ছবি ফর্নিয়াস গ্যাংগ্রিন, যেটা আছে ফিগার 5.12 তে। এখানে দেখা যাচ্ছে টোটাল স্ক্রোটামি নাই। ওকে, টোটাল স্ক্রোটামি নাই, শুধুমাত্র আমাদের টেস্টিস এবং আমাদের স্পারমাটিক কর্ড দেখা যাচ্ছে। টেস্টিস এবং স্পারমাটিক, টোটাল স্ক্রোটামি এখানে দেখা যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে শেমফুল এক্সপোজার অফ দা টেস্টিস, শেমফুল এক্সপোজার অফ দা টেস্টিস। তারপরে আমরা যে ডিজিজ কন্ডিশনটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো স্কার। ওকে, স্কার আমরা মোস্ট কমন, আমরা সবাই জানি স্কার কি, কিন্তু এখানে স্কারের ডেফিনিশনটা বলা নাই। স্কারের ডেফিনিশনটা এখানে বেলিয়ান লাভসে বলা নাই, আমরা অন্য কোথাও থেকে স্কারের ডেফিনিশনটা এখানে ছোট্ট করে লিখে নেব। স্কারের ডেফিনিশনটা কি, এরিয়াস অফ ফাইব্রাস টিস্যু দ্যাট রিপ্লেস দা নরমাল স্কিন, অর্থাৎ একটা নরমাল স্কিনে যখন একটা ওন্ড হয় তখন সেটা একটা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়, এবং সেটাই হবে আমাদের এই স্কার। ওকে, স্কারের প্যাথোফিজিওলজি সম্পর্কে কিছু কথা বলা আছে, এটা আপনারা পড়ে নিন। এবং দেখা যাচ্ছে যে যে কোনো স্কারে তার নরমাল স্কিনে যে স্ট্রেংথটা থাকে সেটা কখনো আর রিকভার হয় না, এটা সাধারণত 60 থেকে 80% কমে আসে। আচ্ছা, তারপর আমরা আসি, স্কার নিয়েও অনেক পড়াশোনা আছে অন্য বইতে, আমরা বেলিয়ান লাভসে যেটা আছে সেটা দেখি। এখানে স্কার তিন ভাগে, সব জায়গায় স্কারকে তিন ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো অ্যাট্রোপিক স্কার, একটা হলো অ্যাট্রোপিক স্কার, একটা হলো হাইপারট্রপিক স্কার, আর একটা হলো কিলোয়েড স্কার। সরি, সো স্কার আমাদের কয় প্রকার, তিন প্রকার। একটা হলো অ্যাট্রোপিক স্কার, একটা হলো হাইপারট্রপিক স্কার, একটা হলো কিলোয়েড স্কার। অ্যাট্রোপিক স্কার সম্পর্কে কি বলা আছে, এটা বডির কোথায় হতে পারে, হ্যাঁ, যে কোনো ট্রমার ক্ষেত্রে এটা সাধারণত থিন হয়, ইপিডার্মিস এবং ডার্মিসে হয়, এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সাধারণত এই স্কারটাই আমরা আশা করি। যে কোনো সার্জারির পরে বা যে কোনো ওন্ডের পরে আমরা সব সময় আশা করব যে পেশেন্টের যেন স্কার তো হবেই, স্কার হবেই যে কোনো ওন্ডের ক্ষেত্রে, বা আমরা নিজেরা ইনসিশন দিলেও যে ধরনের প্লাস্টিক সার্জারি করি আর নর্মাল সার্জারি করি আমাদের একটা স্কার হবে, কিন্তু আমরা সবসময় আশা করব আমাদের এই স্কারটা কি হবে, অ্যাট্রোপিক স্কার হবে। আচ্ছা, যদি অ্যাট্রোপিক স্কার না হয় তাহলে দুটা বেড স্কার বলি, বা যেটা আমরা আশা করি না, আনএক্সপেক্টেড স্কার, তার মধ্যে একটা হলো হাইপারট্রপিক স্কার, একটা হলো কিলোয়েড স্কার। হাইপারট্রপিক স্কারটা কি, এখানে এক্সেসিভ স্কার টিস্যু তৈরি হবে, কিন্তু এই স্কার টিস্যুটা এই বাউন্ডারি থেকে বাইরে যাবে না, অর্থাৎ যে ওন্ডের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারির মধ্যেই এই এক্সেসিভ স্কার টিস্যুটা, এটা মেইন পার্থক্যটা হলো হাইপারট্রপিক স্কারের সঙ্গে কিলোয়েড স্কারের সঙ্গে। ওকে, এই পার্থক্যটা এই জন্য আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অনেক সময় শর্ট কেস হিসেবেও থেকে থাকে। সো আমরা এটা পড়ার চেষ্টা করবো, বেলিয়ান খুবই ছোট করে লেখা আছে। সো এটা শর্ট কেস হিসেবে আমরা একটা স্কার কিভাবে এক্সামিন করব, একটা স্কারের ক্লাসিফিকেশন কিভাবে চিকিৎসা করব, কোন স্কার কিভাবে চিকিৎসা করব সেটা আমাদের পড়তে হবে। বেলিয়ান লাভসে দেখবেন অনেক কিছু আছে, আমি আলোচনা করছি। হাইপারট্রপিক স্কারটা কি, যেখানে এক্সেসিভ স্কার থাকবে অবশ্যই, এটা নট অ্যাট্রোপিক স্কার, হাইপারট্রপিক এক্সেসিভ স্কার থাকবে, কিন্তু যেটা কখন কি হবে না, এটা ওন্ডের অরিজিনাল ইনসিশন বা ওন্ডের বাউন্ডারিকে ক্রস করবে না। ওকে, এটা কেন হয়, এটা প্রলং ইনফ্লামেটরি ফেজের জন্য হয়। তারপর আমরা কি করব, এটা কিছু সার্জিক্যাল টেকনিক যদি আমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে না পারি তখন দেখা যাবে যে যে আমাদের এই যে লাইন অফ স্কিন টেনশনে যদি আমরা ইনসিশন না দিতে পারি, হ্যাঁ, তখন দেখা যায় যে আমাদের এই হাইপারট্রপিক স্কারটা হবে। আর কিলোয়েড স্কার কি, কিলোয়েড স্কার কি, এক্সেসিভ স্কার অবশ্যই হবে হাইপারট্রপিক স্কারের জন্য মতোই, কিন্তু এটা তার বাউন্ডারিকে ক্রস করে যাবে। অনেক সময় দেখা যায় যে এটা ক্ল লাইক প্রজেকশন, অর্থাৎ ফিঙ্গার লাইক প্রজেকশন অথবা ক্ল লাইক প্রজেকশন হয়ে এটা স্কারের ওন্ডের আশেপাশের টিস্যুকেও ইনভলভ করছে। এটার কারণ আমরা জানি না, কিন্তু এটা সাধারণত দেখা যায় যে যারা ডিপ পিগমেন্টেড স্কিন অর্থাৎ ব্ল্যাক যারা, অথবা বডির নির্দিষ্ট কোনো, যেমন চেস্ট ওয়াল, তারপর শোল্ডার, এই রিজনে সাধারণত এটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, তারপর আমরা দেখবো এই স্কারের ট্রিটমেন্ট। স্কারের ট্রিটমেন্ট আবার বেলিয়ান লাভসে এখানে একসঙ্গে দেওয়া, সামারি বক্স 3.7 এ।
সামারি বক্স 3.7 এ যেমন কি প্রথমে আমরা বলতে পারি যে একটা প্রেসার গার্মেন্ট আমরা ইউজ করতে পারি, তারপরে যেটা আছে সিলিকন জেল শিটিং, এটা আমরা সাধারণত করি না, সো আমরা এটাকে ইগনোর করতে পারি। আমরা প্রথমে যেটা কি ইলাস্টিক গার্মেন্ট পেশেন্টকে ব্যবহার করার অ্যাডভাইস করতে পারি, দেন আমরা একটা ইনজেকশন ইউজ করি, স্টেরয়েড ইনজেকশন। মোস্ট কমন এই চিকিৎসাটাই মোস্ট কমনলি করা হয়, ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইনজেকশন। এটা কি আমরা সাধারণত ট্রায়ামসিনোলন ইনজেকশন ইউজ করে থাকি। তারপর আমরা এক্সিশন করতে পারি, অনেক সময় দেখা যায় হাইপারট্রফিক স্কার অথবা কিলয়েড যদি বেশি হয়, আমরা কিছুটা অংশ এক্সিশন করে তারপর আমরা স্টেরয়েড ইনজেকশন দিতে পারি। অনেক সময় দেখা যায় রেডিওথেরাপিরও প্রয়োজন হতে পারে। আরেকটা আছে, এটা হলো ইন্ট্রালিশনাল এক্সিশন। এটা আমরা যেটা হলো যে কিলয়েড স্কারের ক্ষেত্রে দেখা যায় যে কিলয়েড স্কারে যদি আমরা মনে করি যে স্কারটা এক্সিশন করে ফেলবো, কিন্তু ওই ওন্ডের মধ্যে আবার কিলয়েড হয়, হ্যাঁ, যার কারণে এটা রিপিটেডলি তো আমরা এভাবে করতে পারবো না। সেক্ষেত্রে যেটা কথা হয় ইন্ট্রালিশনাল এক্সিশন, অর্থাৎ লিশনের পেরিফেরির মার্জিনটা কিছুটা রেখে তারপরে আমরা এই স্কারটা এক্সিশন করি, এটাকে বলে ইন্ট্রালিশনাল এক্সিশন। ওকে, আর আমরা ইন্ট্রালিশনাল স্টেরয়েড, এই দুটো ট্রিটমেন্টে আমরা সবচেয়ে মোস্ট কমনলি করে থাকি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট উইথ ইন্ট্রালিশনাল স্টেরয়েড ইনজেকশন, প্লাস অন্যান্য যা যা আছে ভিটামিন ই অথবা পাম অয়েল মেসেজ, এগুলো আমরা দিতে পারি। ওকে, তারপরে স্কার অ্যাভয়েড করার জন্য কি কি করতে হবে? স্কার অ্যাভয়েড করার জন্য যত সার্জিক্যাল প্রিন্সিপাল আমাদের আছে এটা আমাদের মনে রাখতে হবে, যেমন পেশেন্টের জন্য আমাদের জন্য ইনসিশনটা কম হয়, টিস্যু যেন লস হয়, আমরা যেন মেটিকুলার সার্জারি করি, আমরা যেন বডির ল্যান্ডমার্ক গুলো ঠিক রাখি। অর্থাৎ যেমন আমি যদি উদাহরণ দিই লিপের ক্ষেত্রে দেখা যায় যে আমার মিউকাস আছে, তারপরে ভার্মিলিয়ন লাইন আছে এবং স্কিন আছে। আমি যদি এই ধরনের অংশগুলো যদি বডি রিপেয়ার করি, তখন আমাদের টিস্যু যেন আমরা ম্যাচ করে যেন আমরা রিপেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখা যাবে যে এই আমাদের অ্যাভয়েডেবল স্কার গুলো অ্যাভয়েড করতে পারি। ওকে, এখানে আরো কিছু আছে, এগুলো আপনার পড়ে নিন, তেমন জটিল কিছু নাই। আচ্ছা, তারপরে আরেকটা ডিজিজ কন্ডিশন সম্পর্কে আমরা পড়বো, এটার নাম হলো কন্ট্রাকচার। স্কার যেরকম একটা ডিজিজ কন্ডিশন, কন্ট্রাকচার একটা ডিজিজ কন্ডিশন। এটা সাধারণত অর্থোপেডিক সার্জন অথবা প্লাস্টিক সার্জনরা বেশি হ্যান্ডেল করে থাকে, সো ওই সকল বইতে হয়তো আরো বেশি লেখা আছে। তারপরেও এজ এ জেনারেল সার্জারির স্টুডেন্ট হিসাবে আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে, এবং আমি মনে করি যে বেলিয়াল লাভসে যতটুকু আছে এটাও যদি আমরা জানি তাহলে আমাদের জন্য এটা যথেষ্ট। যেমন কন্ট্রাকচার কি হয়, স্কার যখন জয়েন্ট অথবা ফ্লেকশন ক্রিজকে ক্রস করে তখন একটা ওয়েভ তৈরি হয়, এবং এটাই হলো আমাদের কি হবে কন্ট্রাকচার। এই যে আমরা উদাহরণ থেকে দেখছি, হ্যাঁ, এটাকে আমরা কন্ট্রাকচার বলবো। হ্যাঁ, এটা সাধারণত কি হয়, রেফার টু এজ এ কন্ট্রাকচার এন্ড ক্যান কজ আ হাইপার এক্সটেনশন অথবা হাইপার ফ্লেকশন ডিফর্মিটি। কন্ট্রাকচারে অনেক সময় অর্থাৎ হাইপার এক্সটেনশন বা ফ্লেকশন কোনো একটা ডিফর্মিটি তৈরি হয়, এবং এটা তারপরে ছোট্ট করে এখানে ট্রিটমেন্টও কিভাবে ট্রিটমেন্ট করা হয় সেটাও বলা আছে। অনেক সময় স্প্লিন টেস্ট করা হয়, অনেক সময় সার্জারি করা হয়, অনেক সময় গ্রাফট, ফ্ল্যাপ বা জেট প্লাস্টিক, অনেকগুলো সার্জিক্যাল প্রসিডিউর আছে, সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। দেখেন 1 2 3 4 5 6টা বা 7টা লাইন, তার মধ্যে কিন্তু কন্ট্রাকচার সম্পর্কে আমাদের যা যা প্রয়োজন এজ এ সার্জারি, জেনারেল সার্জারি স্টুডেন্ট হিসেবে আমাদের যা যা প্রয়োজন সবকিছু কিন্তু আমাদের এখানে বলা আছে। তারপর দেখেন এই যে কন্ট্রাকচারের একটা উদাহরণ দেয়া আছে এখানে একটা, আর এখানে একটা কন্ট্রাকচারের উদাহরণ ছবি দেয়া আছে, এবং এখানে জেট প্লাস্টিক রিলিজ করা আছে সেটাও বলা আছে। সো কন্ট্রাকচার নিয়ে আমরা এই এতটুকু ইনফরমেশনও যদি আমাদের মনে রাখি তাহলে আমাদের এটা জেনারেল সার্জারি স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য যথেষ্ট। আর পরীক্ষা যদি এটা অনেক সময় শর্ট কেস হিসেবে থাকে, বিশেষ করে অর্থোপেডিক্সে যারা ক্যারিয়ার করবেন বা অর্থোপেডিক যারা পড়বেন তাদের, অথবা প্লাস্টিক সার্জারি, তাদের হয়তো আরো ডিটেলস লেখা আছে, কিন্তু জেনারেল সার্জারি স্টুডেন্ট হিসেবে পরীক্ষা যদি কখনো শর্ট কেস হিসেবে থাকে তখন আমাদের এই ইনফরমেশন গুলো আমরা এখানে বেলিয়ান ল্যাবসে যতটুকু আছে এটা আমাদের হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। আজকে আমরা কিছু ক্রনিক ওন্ড যেমন বেড সোর, প্রেসার সোর, লেগ আলসার, স্কার, তারপরে কন্ট্রাকচার, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা নেক্রোটাইজিং ফাসাইটিস নিয়ে আমরা আলোচনা করেছি। আমি আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন। থ্যাঙ্কস।